দেখছেন এটিএন নিউজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আমি রুমিতা ইসলাম। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবন এবং এই জীবনের সাথে জড়িত নানা বিষয় নিয়ে আসলে কথা বলে থাকি। ঠিক এমনি একটি বিষয় আমরা আজকে ঠিক করেছি, যেটি আসলে প্রতিনিয়ত আমাদেরকে মোকাবেলা করতে হয়, সেটি হচ্ছে মশা এবং ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার উপদ্রব আসলে এখন বাড়ছে এবং বাংলাদেশে আসলে ডেঙ্গু জ্বরে মানুষের মারা যাওয়ার সংখ্যা প্রতি বছরই আসলে বৃদ্ধি পাচ্ছে। তো এই ডেঙ্গু মশার উপদ্রব এবং কিভাবে আমরা এ থেকে প্রতিকার পেতে পারি, এ নিয়ে কথা বলতে আমরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ। এটিএন নিউজ। স্যার, শুরুতে আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব আসলে শুরু হয়েছে 2000 সালের দিকে এবং এখন পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ভালোভাবে শুরুও হয়নি, কিন্তু এরপরও কিন্তু হাসপাতালগুলোতে 3000-এর উপরে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গত বছরও ডেঙ্গুর সর্বোচ্চ রেকর্ড করে কিন্তু বাংলাদেশ। তো মৌসুমের আগে যদি এত প্রাদুর্ভাব হয়, তাহলে ভরা মৌসুমে অবস্থা কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে যে মৌসুমের শুরুতেই এরকম একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা কীটতত্ত্ব গবেষণাগার আমরা যে কাজটি করি, নিয়মিতই আমাদের বিভিন্ন টিম মাঠ পর্যায়ে এডিস মশার ঘনত্ব নিয়ে কাজ করে, মাঠে যায়। বর্তমানে এডিস মশার ঘনত্ব কেমন, কোথায় আছে সেটা আমরা জানার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমরা ডেঙ্গুর রোগীর তথ্য সংগ্রহ করি। আপনারা জানেন যে বৃষ্টিপাতের সঙ্গে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা এবং আর্দ্রতা, কয়েকটি প্যারামিটার মিলে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি যে ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে যাচ্ছে। সেই মডেল অনুযায়ী আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি পূর্ণ সম্ভাবনা আছে যদি আমরা এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি। আপনি দেখছেন যে প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং স্যার, আপনি এই মশার ডেঙ্গু ঘনত্বের রোগীর কথা সংখ্যা বলছিলেন, ধীরে ধীরে আমরা বাড়তে ব্রুটো শুরু করেছে ইন্ডেক্সের এবং কথা এটি জানি। প্রতিদিনই এখন থেকে স্যার, আমরা ব্রুটো ইন্ডেক্সের কথা জানি, যেটাতে হচ্ছে 20 বা তারের বেশি যদি ইন্ডেক্সে চলে আসে তাহলে সেটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়। তো ঢাকার কিছু এরিয়াতে ইতিমধ্যে 20-এর উপরে এবং কিছু কিছু এরিয়াতে এটি 50-এর উপরে পর্যন্ত পাওয়া গেছে। তো এখনই যদি ঢাকা এবং জেলা শহরে ডেঙ্গুর বিস্তৃতি অনেক বেড়ে যায়, ঢাকার মানুষকে আসলে কিভাবে সতর্ক করা যেতে পারে এই ব্যাপারে? দেখুন, আমরা বিশ্বব্যাপী একটি জিনিস স্বীকৃত যে ব্রুটো ইন্ডেক্স মানে এডিস মশার লার্ভা যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের উপর ভিত্তি করে বলা যায় ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে যাচ্ছে। এখন এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন, কিছু কিছু জায়গায় ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে, কিছু কিছু জায়গায় 50-এর উপরে আছে। যখন কোন একটি জায়গায় ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখনই আমরা ধরে নেই যে ওইখানে এডিস মশার ঘনত্বের কারণে সেখানে ডেঙ্গু বা এডিস মশা বাহিত অন্য রোগগুলো বাড়বে। এই মুহূর্তে যদি আমরা সেটিকে কমাতে যাই, তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। মানে যেসব পাত্রে বৃষ্টির পানি জমা হয়ে এডিস মশার প্রজনন হতে পারে, সেটিকে আমরা বলি ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। তাহলে এমন কোন পাত্র আমাদের বাড়ির আঙিনায়, বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে রাখা যাবে না যেন কোনোভাবেই বৃষ্টির পানি জমা হয়ে সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে এবং এডিস মশার প্রজনন হয়ে সেখানে পূর্ণাঙ্গ এডিস মশা হয়ে ডেঙ্গু ছড়াতে পারে। আপনারা স্ক্রিনে যেটি দেখছেন, আমরা মাইক্রোস্কোপে একটি লার্ভা দিয়েছি আমাদের মাইক্রোস্কোপে। এই যে লার্ভা গুলো নড়াচড়া করছে, যেটি স্ক্রিনে দেখছেন, সেটাই কিন্তু স্যার, এডিস মশার লার্ভার কথা, লার্ভা। প্রজনন ক্ষেত্রের কথার থেকে আরেকটা কথা জানতে চাই যে আমরা এতদিন জানতাম যে ডেঙ্গু মশা হচ্ছে পরিষ্কার পানিতে জন্মায়, কিন্তু এখন দেখা যাচ্ছে নোংরা পানিতেও আসলে হচ্ছে এই মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। এটি নিয়ে আসলে কি বলবেন? এডিস মশা আসলে কি খুবই সুচতুর বা চতুর একটি মশা। যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে সে নিজেকে খাপ খাইয়ে দিতে পারে। ধরুন, যখন সে পরিষ্কার পানি আসলে বলা যাবে না, মানে বৃষ্টির পানি সে পছন্দ করে। তবে বৃষ্টির পানি যদি সে না পায়, তখন কিন্তু সে যেকোনো জায়গায় ডিম পাড়তে পারে। মানে ধরুন, আমাদের শীতকালে যখন বৃষ্টির পানি থাকে না, তখন শীতকালে বেশিরভাগ পানি নোংরা থাকে। সেই নোংরা পানিতেও এডিস মশা ডিম পাড়ে এবং আমরা আমাদের ল্যাবরেটরি থেকে আমরা দেখেছি মাঠ পর্যায়ে নোংরা পানিতেও এডিস মশার প্রজনন হতে দেখেছি।
তবে এডিস মশা কিছুটা পরিষ্কার পানিতেই সে প্রেফার করে। যদি সে না পায় তখন সে নোংরা পানিতেও ডিম পারে। সেজন্য আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে, পরিষ্কার পানি হোক আর নোংরা পানি হোক, যেকোনো পানি, জমা পানি আমাদের ক্ষতির কারণ। জমা পানি এডিস মশার প্রজননের কারণ। স্যার, আমরা সেটিকে এডিস পরিষ্কার মশা নিয়ে রাখতে হবে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে এই মুহূর্তে হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছিলাম ডেঙ্গু মশার প্রাদুর্ভাব নিয়ে। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের হ্যাপেনিং পয়েন্টে। আপনি আমরা জানি যে আপনি অনেক বছর ধরে আসলে ডেঙ্গু মশার বিস্তার, ডেঙ্গু মশার প্রতিরোধে কী করা যায় সেগুলোর যে আপনি আসলে অনেক বছর ধরে কাজ করছেন। আপনার কাছে আমার একটি খুব মজার জিনিস আসলে জানার ইচ্ছে, সেটি আসলে আমরা অনেকেই কমপ্লেন করে থাকি যে আমাকে বোধহয় মশা বেশি কামড়াচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন, যে অনেক মানুষেরই অভিযোগ থাকে যে তাকে মশা বেশি কামড়ায় এবং কেউ আসলে মশা কামড় দিলে টেরও পায় না। এই জিনিসটা কেন হয় আসলে? খুবই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটি অনেক মানুষেরই জানার আগ্রহ থাকে। এটি মানে বিজ্ঞান ভিত্তিক ভাবে এই কথাটি সত্য। কোনো কোনো মানুষকে মশা বেশি কামড়ায়, কোনো কোনো মানুষকে মশা কম কামড়ায়। এই বেশি কামড়ানো এবং কম কামড়ানোর সঙ্গে কিছু কিছু ফ্যাক্টর রিলেটেড। প্রথম ফ্যাক্টর হচ্ছে রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ যদি ও পজিটিভ হয় তাহলে সেই মানুষটিকে মশা বেশি কামড়ায়। দ্বিতীয়টি ফ্যাক্টর হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা। এক একটা মানুষ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ এক এক রকম করে থাকে। যার যে বড় দেহ সে কার্বন ডাই অক্সাইড বেশি নিঃসরণ করে, যার একটু ছোট সে একটু কার্বন ডাই অক্সাইড বেশি নিঃসরণ করে। আবার ম্যান টু ম্যান এটা কম বেশি হয়। কার্বন ডাই অক্সাইড যার বডি থেকে বেশি নিঃসরণ হয় তার দিকে মশাটা আকৃষ্ট হয় বেশি। যেমন আপনি কোন একটা জায়গায় যখন নতুন বসলেন তখন কিন্তু এখানে মশা ছিল না। যখনই আপনি কিছুক্ষণ বসবেন দেখবেন কিছুক্ষণ পরে মশা চলে এসেছে। তার মানে হলো আপনার দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা নিঃসরণ হয়েছে সেই গ্রানে সে 50 ফিট দূর থেকে মশা বুঝতে পারে এই যে একটা মানুষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। এর সঙ্গে আছে আমাদের বডিতে যে ব্যাকটেরিয়া থাকে। আমাদের বডিতে আপনি জানেন যে এক একজন মানুষের দেহের গন্ধ বা ঘ্রাণ এক এক রকম। তো মশা কিছু কিছু ঘ্রাণকে পছন্দ করে এবং যেই ঘ্রাণটা মশা পছন্দ করে, এবং আপনি জানেন যে বডির যে গন্ধটা সেটি তৈরি করে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে এই অ্যাট্রাকশনটা কম বেশি হয়। আরেকটি হচ্ছে রঙিন পোশাক, বিশেষ করে লাল, নীল, এই জাতীয় চমকপ্রদ রঙের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো মশা পছন্দ করে। মানে এই কয়েকটি জিনিস, একটি হচ্ছে রক্তের গ্রুপ, আমাদের কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা, আমাদের বডিতে যে গন্ধ, এবং আমি যে কাপড় পরছি সেই কাপড়, এই কয়েকটি মিলে মানুষকে মশাটা আকৃষ্ট করে। খুব চমৎকার কিছু তথ্য পাওয়া গেল স্যার। স্যার, 2019 এবং 23 সালে আসলে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল এবং ভয়াবহ রূপ ধারণ করেছিল আসলে। সামনে ঈদ আছে, মানুষজন বাড়িতে যাবে। তো ডেঙ্গু যদি এভাবে এখন থেকে বাড়তে থাকে তাহলে আগাম সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের তরফ থেকে, সিটি কর্পোরেশনের তরফ থেকে, এবং ব্যক্তি পর্যায়ে আসলে মানুষ কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? আমি প্রথমে যদি ব্যক্তিগত সতর্কতার কথা বলি তাহলে যদি বলবো যে দীর্ঘ ছুটি কিন্তু এবার ঈদে। এই দীর্ঘ ছুটিতে ছুটি শেষে আসলে আমরা দেখবো যে প্রত্যেকটা বাড়িতে, স্কুলে, অফিস আদালতে কিন্তু বর্ষা হয়ে যাবে। কারণ আমরা যদি ছুটিতে যাওয়ার আগে আমরা একটি জিনিস নিশ্চিত না করি যে আমার বাড়ি, আমার বাড়ির আঙিনা, আমার অফিস, আমার স্কুল, আমার যে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ভেতরে এবং বাহিরে এমন কোন জায়গায় কোনো পাত্র রাখা যাবে না যে পাত্রতে বৃষ্টির পানি জমা হলে এর স্পর্শ হতে পারে। সেই পাত্রটি যদি থাকে কোনো পাত্র তাহলে উল্টিয়ে দিতে হবে। যদি কারো বাসায় টায়ার থাকে টায়ারটি অবশ্যই শেডের নিচে রাখতে হবে যেন কোনোভাবেই টায়ারে পানি না জমে। কোনো কোনো জায়গায় আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকে, সেই পার্কিং এ অনেক সময় লিকেজ থাকে। সেই লিকেজ যদি কারো পার্কিং এ থাকে সেখানে কীটনাশক বা ব্লিচিং পাউডার দিয়ে যেতে হবে আগে। এটি হচ্ছে বললাম ব্যক্তিগত পর্যায়ের সতর্কতার কথা। সিটি কর্পোরেশন থেকে যেটি করতে হবে সেটি আপনি জানেন যে আমাদের কোরবানি ঈদের প্রচুর বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের অপসারণ করা এবং এই বর্জ্যের সঙ্গে সঙ্গে এই ছোট বড় পাত্র যেগুলোতে এডিস মশার প্রজনন হতে পারে সেই পাত্রগুলো অপসারণ করতে হবে খুব সিরিয়াসলি, এবং এটি ঈদের আগেই করতে হবে।
এবং ঈদের দিন, ঈদের পরের দিন কোরবানির বর্জ্য অপসারণের কাজটি খুব জোরসোরেই করতে হবে। তাহলে আমাদের অনেকটাই আমরা এডিস মশা থেকে মুক্ত থাকতে পারবো। স্যার আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আসলে এর চেয়ে বেশি বিস্তারিত আলোচনা করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তবে আশা রাখছি আবার অন্য কোনো দিন আমরা আপনার সাথে কথা বলতে পারবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ হ্যাপেনিং পয়েন্টে আলোচনা করছিলাম ডেঙ্গু মশার প্রাদুর্ভাব এবং ডেঙ্গু মশা নিরসনে আমরা কি করতে পারি এবং ব্যক্তি পর্যায়ে কী কী সচেতনতা আমরা অবলম্বন করতে পারি যাতে এই বছর ডেঙ্গু জ্বরে আমাদের খুব বেশি মৃত্যুর সংখ্যা যাতে আমাদের শুনতে না হয়, গুনতে না হয়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।